প্রশ্নটা ঠিক এই জায়গায়, টেক অফে কি করে এরকম বিপর্যয়? লেফট ইঞ্জিনের ফ্ল্যাপে ত্রুটি ছিল এমনটাও খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া পরিষ্কারেও ল্যান্ডিং এর সমস্যার ঘোষণা, টার্বুলেন্সের ঘোষণা ক্যাপ্টেন সাভারওয়ালের। এবং এই যে ক্যাপ্টেন সাভারওয়াল, তার ৮২০০ ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স, কো পাইলটের ১১০০ ঘন্টা, সব মিলিয়ে ধরলে দুজনের মিলিত যদি আমরা দেখি তাহলে প্রায় ১০,০০০ ঘন্টার কাছাকাছি। আমি কথা বলবো, অরিন্দম দত্ত পাইলট রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, পাইলটের অভিজ্ঞতা আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, যখন এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে পাইলটের অভিজ্ঞতা সেটারও একটা দাম থাকে। এখানে আমরা দেখছি যে দুজন পাইলট এবং কো পাইলট মিলে তাদের ১০,০০০ ঘন্টার কাছাকাছি ফ্লাই করার এক্সপিরিয়েন্স। যখন তিনি মেডে কল দিচ্ছেন তারপরে সত্যি আর কিছু করার ছিল না, যে বিভৎস ছবি আমরা দেখলাম। কি হয়েছিল, কি হয়ে থাকলে মেডে কলটা দেওয়া হয়? বেসিক্যালি মেডে কল হলো মিন্স হেল্প মি। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মেডজার থেকে এসেছে, যেখানে বলা হয় মেডে 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 মেডে। তো এই ক্ষেত্রে যে মেডে কথা হলো যে আমার আর কিছু করার নেই, আমার হেল্প চাই। পাইলট তখনই বলবে যদি তার আর সত্যি কিছু করার থাকে না, ইঞ্জিন অন ফায়ার বা কোনো ভলকানিক অ্যাশে ইঞ্জিন দুটো সিজ হয়ে গেছে, দুটো ইঞ্জিন কাজ করছে না, এই ক্ষেত্রে তখন বলা হয়। কিন্তু এটা টেক অফ আর ল্যান্ডিং হলো মোস্ট ক্রুশিয়াল একটা টাইম, যেখানে পাইলটকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয়। এই টেক অফের মধ্যেও তিনি যে মেডে কল দিয়েছেন, মানে তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন এটা সবচেয়ে বড় প্রমাণ। কারণ অন্যান্য কিছু দেখছেন যে তিনি কন্ট্রোল করতে পারছেন না, আর এটা বলেছেন আপনাদের রিপোর্টারদের কথাতেই শুনেছি অ্যাটলিস্ট ১৫ মাইলের মধ্যে হয়েছে। আমাদের এভিয়নিক ভাষায় এটা অ্যাটলিস্ট 7 নটিক্যাল মাইল। 7 নটিক্যাল মাইলে কত আর এয়ারক্রাফট টেক অফ করার পর উঠবে? ৮০০, ১০০০, খুব বেশি হলে ১৫০০, আমি অনেক বেশি বলছি। তো ১৫০০ ফিট যদি আমি উঠি, ১৫০০ ফিটের মধ্যে এটার কতটা কি নিজেকে কন্ট্রোল করবে? তো এটা অনেক বড় ব্যাপার যে এই এত ছোট টাইমের মধ্যে একটা এয়ারক্রাফট এইভাবে লুটিয়ে পড়লো। মানে আমি তো ভিডিওগুলো দেখলাম, মানে এটা টোটালি আনকন্ট্রোলড ওয়েতে এয়ারক্রাফটটা পড়েছে, যেখানে কিছু নেই। আর এয়ারক্রাফটটা একদম টোটালি বোমের মতো। এখানে ১২-১৪ টন তেল, এভিয়েশন টারবাইন ফুয়েল, এটিএফ, এটা এত হাইলি ভোলাটাইল যে এটা সামান্য স্পার্কেই আগুন লেগে যাবে। আর এরকম একটা জায়গায় দুটো বিল্ডিং এর মাঝখানে গিয়ে পড়েছে। সো ইটস আ ভেরি মানে ইটস আ বড় ডিজাস্টার। মানে এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে পারবো না। দেখুন অরিন্দম বাবু, আরো একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার থেকে। এই যে বোয়িং ড্রিমলাইনার, একে নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা, এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে লাগাতার অভিযোগ উঠেছে। আমরা দেখলাম যে হ্যাঁ, টাটা গোষ্ঠীর হস্তান্তরিত হওয়ার পর, তারা টেক ওভার করার পর মানোন্নয়নের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে বোয়িং 787, একে নিয়ে যে প্রশ্ন উঠেছে, আপনার নিশ্চয়ই জন বার্নেটের কথা মনে আছে। গুণমান পরীক্ষক হিসেবে ৩২ বছর ধরে কাজ করেছিলেন। তিনি বারবারই বোয়িং 787 নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যতটুকু আমার মনে আছে, তিনি বলেছিলেন যে এই যে বোয়িং 787 বিমান, তার এই সিরিজের বিমানের এই যে বডিটা থাকে প্লেনের, সেই বডিটা নাকি ভীষণ দাহ্য বস্তু দিয়ে তৈরি হয়, যতটুকু আমার মনে পড়ছে। আপনি আরো ভালো বলতে পারবেন। এই বোয়িং 787-এ মানে ত্রুটি তো ছিলই। বেসিক কথা হলো প্রত্যেক এয়ারক্রাফটে না এভরিডে আর&ডি চলতে থাকে। আর বডি যেগুলো তৈরি হয় সেগুলো অ্যালয় মেটাল দিয়ে তৈরি হয়, মানে অনেকগুলো মেটাল যেটা হালকা হবে, এয়ারক্রাফটটাকে ফ্লাই করতে সাহায্য করবে। এক্ষেত্রে দাহ্য বস্তু বলে কিছু হয় না, অ্যালয় মেটাল হয়। কিন্তু যেটা ক্যারি করে সেটা ফুললি হাইলি ভোলাটাইল একটা ফিউল। মানে আমি যেটা পেট্রোল ডিজেল ইউজ করি, অক্টেন হিসেবে ইউজ হয়, সেটা থেকে এটা প্রায় দ্বিগুণ। মানে এত, আপনি যদি হাত ওর মধ্যে চুবিয়ে নিয়ে আসেন, সাথে সাথে হাত আপনার ড্রাই হয়ে যাবে, এই পরিমাণ ভোলাটাইল একটা বস্তু। তো সেখানে সামান্য স্পার্কে এই যেটা পড়লো, এটা কোনো মতেই একটা বড় বোমের থেকে কম কিছু হয়নি। কিন্তু একটা এত টন, ১২-১৪ টন ফিউল নিয়ে একটা জায়গায় ঝপ করে পড়লো, এটা যে কোনো একটা মাঝারি মাপের বোমের কাজ করেছে। তো এখানে এরকম একটা বড় ডিজাস্টার হলো,
আর কোনো পাইলটই চাইবে না পরিষ্কার কথা যে একটা কিছু অঘটন ঘটুক আমি সেটাকে মেনে নেব, তা তো সম্ভব নয়। তো এটা একটা ডিজাস্টার, আমাদের ওইভাবেই দেখতে হবে। আর বোয়িং একটা কোম্পানিতে অনেকবার দিন ধরেই চলছে, 737-800 সিরিজ 900 সিরিজেও চলেছে, বাট তারা রেকটিফাই করছে। হ্যাঁ, 787 এর রিসেন্ট পাস্টে কিছু কিছু প্রবলেম এসছে, সেগুলো নিয়েও চলছে, বাট এটা চলতে থাকে। আমি এয়ারবাস ফ্লাই করছি বলে আমি বলছি না বোয়িং খারাপ, কেন বোয়িং একটা বড় কোম্পানি, কোন একটা এত বড় কোম্পানি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শেষ 10 সেকেন্ড, ভয়াবহ সেই 10 সেকেন্ড আপনাদের সামনে আমরা রাখবো, কিন্তু তার আগে চলে যাব আমাদের প্রতিনিধি दीपिका खमान রয়েছেন সঙ্গে। दीपिकार কাছে যাব। दीपिका, लेटेस्ट क्या अपडेट है आपके पास? राहत और बचाव की कार्रवाई कितने दूर तक गई अभी तक? बिल्कुल, मैं तकरीबन 10 मिनट दूर हूँ जहाँ पे ये पूरी घटना बनी है। प्लेन क्रैश जहाँ पे हुआ, वो सबसे पहले चश्मदीद जो गवाह है उनसे बातचीत करने की कोशिश करेंगे, क्योंकि ये जो घटना हुई उसके बाद सबसे पहले वीडियो जो बनाया ये जो शख्स है उन्होंने बताया। क्या नाम है आपका और मुझे बताइए कितने बजे की ये घटना थी, क्या हुआ था? अमित राजपूत नाम है मेरा। आपने क्या देखा? ऐसा था कि 1:30 के आसपास एक ब्लास्ट की आवाज़ आई, तो हमने बाहर निकल के देखा तो रोड पर आसमान में धुआं दिखा, तो जिसके हम देखने आगे जाके देखने गए तो वहाँ पर 3 से 4 लोग ऐसे व्यक्ति थे जो जल चुके थे। अच्छा, आप उस एरिया पे ही थे? मतलब आपने बस वो जैसे हम बाहर ही खड़े थे, हमको धुआं दिखा, हम तुरंत वहाँ पे दौड़ के गए। तो वहाँ पे गए 3-4 बंदे खड़े थे। कुछ लंच करने के लिए आप वहाँ पे गए थे? नहीं, हम यहाँ पे बाहर ऑफिस के बाहर ही खड़े थे। जैसा धुआं दिखा हम वहाँ पे गए, तब वहाँ पे गए तब 3 बंदे बैठे थे, जब उनकी हालत बुरी, जल गए थे, बार बार जल, और वो लोग वहाँ से रोड क्रॉस कर रहे थे, वहाँ आग ने उन लोगों को चपट लिया था। और एक आंटी भी थी जो पूरी तरह से जल गई थी, और बस वही माहौल था अभी। मतलब बात ये है कि प्लेन जहाँ पे क्रैश हुआ, तो प्लेन जहाँ पे क्रैश हुआ वहाँ पे लोगों को तो बहुत ही असर हुई, लेकिन उसी के साथ कुछ कई लोग हैं जिन्होंने ये पूरी घटना देखी। मुझे बताइए कि सबसे पहला क्या था? मतलब बहुत सारे जगह पे चाय वाला वहाँ पे एक खड़ा रहता था, तो वो शायद जल गया। हाँ, वो चाय वाले की दुकान है, उसका पूरा साथ सुनने में आ रहा है, उसका पूरा परिवार चला गया है। वो चाय की किटरी पे आके दूसरे चाय वाला वो है, फिर एक आंटी, 3 बंदे वहाँ पे थे, वो भी पूरे जल गए थे। बिल्कुल बिल्कुल बिल्कुल। জি দীপিকা, आप हमारे साथ बने रहिए। আপনারা শুনলেন যে যারা প্রত্যক্ষদর্শী তারা তাদের মতো করে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন যে তারা কি দেখেছেন। এই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, তিনিও এই প্লেনে সওয়ার ছিলেন। সেই ছবি আপনাদের সামনে রাখছি। এক অনুরাগী তিনি তার মুঠোফোনে সেলফি বন্দি করেছিলেন সেই ছবি, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে এই প্লেনে রয়েছেন বিজয় রূপানী। কিন্তু এখন তিনি কোথায় আছেন, কি অবস্থা, কি জানা যাচ্ছে আমরা জানবো। দীপিকা খমান রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপিকা, বিজয় রূপানী, দীপিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী বিমানে উঠেছিলেন বিজয় রূপানী, ছবিও তা প্রমাণ করছে। এক অনুরাগী তিনি সেলফি নিয়েছিলেন, যেখানে দেখা যাচ্ছে বিমানে রয়েছেন বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন কি অবস্থা তার, কোথায় রয়েছেন, এই সম্পর্কিত কি আপডেট অবশ্যই আমরা জানার চেষ্টা করব। ফরাসি শব্দ মেড, যেখান থেকে এসেছে মে ডে শব্দবন্ধ। এই মে ডে শব্দবন্ধ আসলে একটা বিপদ সংকেত। বিমান পরিষেবার পরিভাষায় এটাকে বিপদ সংকেত বলা হয়।
এই শব্দবন্ধটি কখন ব্যবহার করা হয়ে থাকে? আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন বুঝতে পারেন কোনো বিপদ হচ্ছে, কোনো বিপদের আঁচ যখন তিনি করতে পারেন। সাধারণত এটিসি কে এই কল দেওয়া হয়, মেডে কল দেওয়া হয়। বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে মেডে কল বলে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, মেডে কল দিলেন পাইলট, বিপদ সংকেত তিনি দিলেন, ফ্লাইট ডেটা রেকর্ডারের অপেক্ষায় এখন ডিজিসিএ, কিন্তু এই কতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত ডিজিসিএ এর তরফ থেকে ক্লিয়ারলি কি কিছু বলা হচ্ছে? না, বলা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং যে এই অ্যাক্সিডেন্টগুলি বিমানের হলে যারা তদন্ত করে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত সিভিয়ার বা দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সংগ্রহ করা হয়নি এবং এখনো পর্যন্ত দুর্ঘটনার তদন্তে নেবে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে যে যে জিনিস সংগ্রহ করতে হবে সেই প্রক্রিয়া শুরু হয়নি। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বোয়িং যে সংস্থার যারা প্রতিনিধি তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, তাদের প্রতিনিধিরাও সঙ্গে থাকবেন। কারণ যে ধরনের দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বিমানের যে চেহারা ওই মুহূর্তে দাঁড়িয়েছে তাতে সংস্থার প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়েই বাকি কাজটি করতে হবে। তবে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এটিসিতে কথোপকথনের যে মুহূর্ত, একেবারে বিমান ট্যাক্সি থেকে বেরোনোর পর একেবারে দুর্ঘটনার মুহূর্ত পর্যন্ত পাইলট এবং একই সঙ্গে ফার্স্ট অফিসার তারা যে ধরনের কথাবার্তা বলেছিলেন, কি বার্তা তারা এটিসিকে পাঠিয়েছিলেন, এটিসির তরফ থেকে তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছিল, সেই টেপ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বেশ, এবার বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাবো। এই যে শেষ 10 সেকেন্ডের পর যখন বিমানটি ভেঙে পড়ে, যে বিল্ডিং এ ধাক্কা লাগে সেখানকার ছবি আপনারা দেখুন। গোটা জায়গাটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ডাক্তারদের হস্টেল, সেখানেই ধাক্কা দেয় এই বিমান। আহমেদাবাদ বিজে মেডিকেল কলেজের হস্টেলে ধাক্কা। দুর্ঘটনায় আহত একাধিক ছাত্র। তখন কেউ কেউ লাঞ্চ করছিলেন ঘটনার যে সময় 1:30টার কিছু পর, তখন কেউ কেউ লাঞ্চ করছিলেন। আহতরা আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। बाहर निकला तो मैंने देखा कि आवाज़, जोर से आवाज़ आया विंग्स का, फिर पूरा धुआं भर गया। लोग यहाँ से भगदड़ मची। उसके बाद आके देख रहे थे ये हादसा की स्थिति, समझ में नहीं आ पा रहा था क्या है। उसके बाद पता चला कि ये विंग्स गिरा हुआ है, फ्लाइट वो किया, और फिर प्रशासन ने चारों तरफ से घेर लिया। तो वो पूरा बिल्डिंग है जो डॉक्टर रहते हैं उस बिल्डिंग में, रेजिडेंशियल बिल्डिंग है, उसमें डॉक्टर रहते हैं जो सिविल नहीं वो सरकारी बना के, हाँ रेजिडेंशियल बिल्डिंग है जो सरकारी बना रखा है, जो रखते हैं लोग। मैं यहीं मेरे ऑफिस में बैठी थी, जैसा धड़ाका हुआ मैं वहाँ ऑफिस से वहाँ गई। बहुत बड़ा प्लेन क्रैश हुआ था, तो बहुत धुआं और आग लगी थी। जो डॉक्टर्स के फ्लैट थे उनको बहुत डैमेज हुए हैं और उसमें से कितने डॉक्टरों को हमने निकाला है। लोकल कार्यकर्ता और सब मिलके, डॉक्टरों का रेसिडेंशियल इलाका था, उनका फ्लैट था। सर ये कितने बजे हुआ कुछ? बस 2-2:30 के बीच। मेरा लड़का है ना, वो ब्रेक पड़ा था खाने का, तो हॉस्टल में खाने गया था इधर, हॉस्टल में ही प्लेन क्रैश हुआ। पर मेरे लड़का को कुछ हुआ नहीं, बात हुई मेरी, पर इसके भाईबंद है ज्यादा हुए तो लोग मर गए। ये फिर मेरे लड़का को देखने जाना है अंदर मेरे को। अभी क्या लड़के को क्या सिचुएशन है? लड़का बोला है कि मैं अच्छा दूसरे मार से कूदा था ना, तो थोड़ा सा नहीं लगा है, ऐसा बोला है मेरे को। জনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে সংখ্যাটা আরো বাড়তে পারে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এখনো পর্যন্ত 189 জনের দেহ উদ্ধার। हमारी बहन जा रही थी, 1 बजे जा रही थी। 1:10 की फ्लाइट थी और जा रही थी लंदन। लंदन जाने से पहले ही क्रैश हो गया प्लेन। मेरी साड़ी था, वो अमृतसर थी और लंदन जा रही थी। हाँ फिर बस वो 1 घंटे में समाचार आ गया को प्लेन क्रैश हो गया है, इसलिए मैं वापस अहमदाबाद से बाहर निकल गया था, तो वापस आए सिविल में आ गया। क्या अभी लग रहा है, क्या प्रशासन की तरफ से क्या हेल्प? अभी देखने भी नहीं मिला, वो अंदर एंट्री नहीं मिली सिविल में, अभी कुछ भी समाचार नहीं मिला है अभी तक।